শান্তি, আসলে শান্তি কি জিনিস সবাই জানতে চায়। যে শান্তি কি জিনিস আসলে সবাই জানতে চায় না, সবাই পেতে চায় শান্তি আসলে কি জিনিস। শান্তির জন্য এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি জায়গায় শান্তির খোঁজে সবাই দৌড়ায়। কিন্তু খেয়াল করে দেখেছি যে কেউ শান্তি চায় না। কিভাবে শান্তি চাই? অন্যের কাছ থেকে শান্তি চাই, যে আমি অন্যের কাছে, মানে আমার নিজের শান্তিটা যেন অন্যের কাছে লুকিয়ে আছে। আমি খেয়াল করে দেখেছি যারা শান্তি চাই, যদি স্ত্রী হয় স্বামীর কাছে চাই, স্বামী হয় স্ত্রীর কাছে চাই, শাশুড়ি হয় বউর কাছে চাই, ভাই হয় বোনের কাছে চাই, বোন চাই ভাইয়ের কাছে, সন্তানেরা বাবা মার কাছে শান্তি চাই। কিন্তু শান্তিটা কিভাবে চাই, এটা হচ্ছে বড় বিষয়। আমাদের পুরো জীবনে আমরা খেয়াল করে দেখেছি যে সুখ শান্তি আসলে কি? টাকা বেশি হলে, প্রিয় মানুষ কাছে থাকলে মানসিক শান্তি, নাকি এক কাপ চা আর নির্ভর একটা চমৎকার বিকেল, সন্ধ্যায় নদীর ধারে আড্ডা? দারুণ একটা বিষয় না? তা আসলে সব কিছু বেশি, মানে আমরা যখন সম্মিলিতভাবে করি তখন খেয়াল করি যে শান্তি আসলে আমি নিজেই কাউকে দেই না। আমি হয়তো কাউকে নিয়ে সমালোচনা করছি, আমি হয়তো পরিবারে আর্নিংয়ের সেই জায়গাটাই স্ট্রং না, আমি হয়তো আমার স্ত্রীকে নিয়ে সুখী না, আমি হয়তো আমার প্রেমিকার সাথে সুখী না, আমি হয়তো আমার ছোট ভাইয়ের সাথে সুখী না, আমি হয়তো ইত্যাদি ইত্যাদি নানান কিছু, নানান যন্ত্রণা, নানান সমস্যা মনে হয় লেগেই থাকে। তো এই যে লেগেই থাকে, এই যে সুখ বা শান্তি আসলে কিসে আমরা বিভিন্নভাবে খুঁজি। খেয়াল করে দেখবেন যে হ্যাঁ, একজন মানুষ অর্থের পেছনে দীর্ঘদিন থেকে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে যথাযথ অর্থ হয়েছে, তিনি এখন গাড়িতে চড়েন, তিনি এখন সন্ধ্যায় বা সন্ধ্যার পরে একটু হাঁটাহাঁটি করেন, রাত্রে হয়তো ফাস্টফুড হোটেলে যান, ভালো খান, গাড়ি চড়ে ঢাকায় যান, বিদেশে যান, বছরে 2বার 3বার একবার ট্রিপ, বিভিন্ন, কখনো পরিবার নিয়ে, কখনো একা একা বা ইত্যাদি ইত্যাদি। যদি জিজ্ঞাসা করেন শান্তিতে আছেন, তিনি বলবেন না, নানান প্যাড়ার মধ্যে আছেন। কেন না? তো এই যে অর্থ, ইনকাম বা অর্থের জায়গা, আবার বলবে পরিবার নিয়ে, আবার বলবে কি যে বন্ধু বান্ধব নিয়ে, আবার বলবে কি যে অফিসের কলিগ নিয়ে, অথবা বলবে প্রতিবেশী নিয়ে, অথবা নানান দিকে। তাহলে এত টাকা ইনকাম করলাম কেন? আবার কেউ শান্তির খোঁজে বিয়ে পাগল হয়ে যায়, কি যে বিয়ে করলে বউ আসলে বোধহয় জীবনটা একদম শান্তিময়। আবার কেউ প্রেমিকার জন্য বা প্রেমিকের কাছে শান্তি খোঁজে, প্রেমিকা যদি কাছে চলে আসে তাহলে বোধহয় শান্তি হয়। এই যে শান্তি আর অশান্তির মধ্যে মানুষের জীবন কেটে যায়, সেটা নিয়ে আজকে কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rn98.8, এখানে আমার যে লাইভ চলছে সে লাইভটিতে আপনি কমেন্টস করবেন। ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে আমি শুভ্র আছি আপনাদের সাথে, আর লাইভটি চলবে ঠিক 9টা 20 পর্যন্ত। তো দেখা যাক এই পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হচ্ছে সুখ আসলে কিসে। সুখ মানে আমার কাছে তো খুব কঠিন একটা বিষয় বা কঠিন একটা জিনিস। সেই সুখে আমরা আসলে কিভাবে সেই সুখটাকে দেখি। তো নিশ্চয়ই বন্ধুরা আপনারা আমার সাথে যুক্ত হবেন, যুক্ত হয়ে আজকে যে টপিক বা আজকে যে বিষয় সেটি নিয়ে আপনিও আপনার মতামত দিবেন। সেই মতামত নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে। লিখেছেন, হ্যাঁ আচ্ছা, সকাল সকালই আমাদের ভূষণ কাকা এসে হাজির হয়েছেন। যদিও ভূষণ কাকির সাথে আড্ডা মারছেন, আড্ডা মারতে মারতেই আমার সাথে হাজির হয়েছেন। লিখেছেন, রাজরূপক ভূষণ কাকা কেমন আছেন? আসলে ভূষণ কাকা একটি দারুণ নাম। সেই নামের সাথে কোথাও যেন একটা দায়িত্বশীল একজন মানুষ, যার কাছে অনেকগুলো দায়িত্ব দেওয়া আছে, যে মানুষটি হচ্ছে পুরো পরিবার, পুরো সংসার, পুরো সমাজ সবকিছুরই যেন সবকিছু চালিয়ে নিতে পারে, যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারে, যে কোনো কিছুকে মানিয়ে নিতে পারে। কোথাও কোনো ঘটনা ঘটলো সেটার তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে তিনি ম্যানেজ করে নিতে পারেন। আবার ভূষণ কাকার আরেকটি যে বিষয় আছে সেটি হচ্ছে তারা যে কোনো ঘটনা দেখেন কি যে তার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, সেটাকে উদ্ঘাটন করতে পারেন। এখন ধরে নেন কেউ শুধুমাত্র একটি হাত দিয়ে ফুল দিল, এই হাতটি কার সেটা বের করে নিতে পারেন। কেউ হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা কেউ কাউকে গিফট দিল, গিফটটা কে দিয়েছে, অথবা আজকে কে খেতে যাচ্ছে বা কে মোবাইল করলো, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের রহস্যময় যদি কোনো ঘটনা, এই ভূষণ কাকি দুজনই বের করে দেন। শাহিন আলী আছেন, ভালো আছেন ভাই? শাহিন আলী ভাই ভীষণ ভালো আছেন, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আর আমাদের দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হবেন বা হচ্ছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আজকের অনুষ্ঠান বা আজকে যে বিষয় বা আজকে যে টপিক শান্তি কিসে, সেটি নিয়ে লিখবেন। আর লেখার জন্য www.facebook.com/rn98.8 এখানে আমার যে পোস্টটা দেওয়া আছে
সেখানে নিশ্চয়ই লিখবেন। তো শ্রোতা বন্ধুরা, আজকে যেহেতু আমি লাইভ করছি, আপনাদের সাথে যুক্ত হয়েছি, আর এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন এবং থাকবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর নিশ্চয়ই আপনারা যে লিখবেন কিছু না কিছু, সেটি হচ্ছে আমি প্রত্যাশা করছি। লিখবেন কেন প্রত্যাশা করছি, কি যে আজকের যে টপিক বা আজকে যে বিষয়টি, সেটি আসলে একটু সবার মধ্যেই চাই। সবার মধ্যে কেন চাই, যে আমরা ভালোবাসি অনেকেই, ভালোবাসা প্রকাশের ভঙ্গি অনেকেই, সুখ, এই যে সব কিছুর মধ্যে সুখ খুঁজি, সুখটাকে আমরা প্রায়োরিটি দিই, সেই প্রায়োরিটি আসলে কীভাবে সেটুকু জানতে চাই। শ্রোতবন্ধুরা, নিশ্চয়ই আপনারা মানে আমাদের সাথে যুক্ত হয়ে আজকের যে অনুষ্ঠান সেটির সাথে সম্পৃক্ত হবেন। চলুন দেখা যাক। অনেকেই অবশ্যই, আমি চেষ্টা করছি যে সবাইকে যুক্ত করার জন্য। লিখেছেন রাজরূপক, সিআইডিতে যেহেতু চাকুরি করি তাহলে তো প্রতিবেদন করতেই হবে। সেটাই আসলে ভূষণ কাকা আপনাকে যেটুকু বলতে চাইছি, যে আপনার যে চাকরিটা সেটা সিআইডি না, সেটি হচ্ছে আরও একটু বড়। সিআইডি এটি হচ্ছে একটা কি বলবো, একটা হচ্ছে চক্রাকার আকারে চলতে থাকে। আজকে এক পর্ব, কালকে 2 পর্ব, এটা এপিসোড আকারে চলতে থাকবে। কিন্তু আপনাদের যে এপিসোডটি সেটি হঠাৎ করে চলে আসে। এটি হচ্ছে ভিন্ন ভিন্ন ধাঁচের ঘটনাগুলি বের করে, সেটি আমাকে সবসময় পুলকিত, আলোকিত, মহিমান্বিত করে। সেটি আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ভূষণ কাকি আপনার আশেপাশেই আছে, এবং ভূষণ কাকি এবং ভূষণ কাকা দুজন মিলে এই রহস্যের উন্মোচন করে। ফেলুদার সেই গল্পকেও হার মানায়। মাঝে মধ্যে আমি ভাবি, ফেলুদার যে গল্প পড়তাম আমি, নিহার রঞ্জন গুপ্তের যে মানে গল্পগুলি পড়তাম, মাসুদ রানার যে গল্পগুলি পড়তাম, সেখানে একটা দারুণ এক্সাইটেডমেন্ট থাকতো। তো মাঝে মধ্যে আমি আপনারা দুজনের প্রতি এক্সাইটেড, কোনো ঘটনা যখন চট করে বলেন বা তুলে ধরেন, তখনই আমি একটু এক্সাইটেডমেন্ট হয়ে যাই, একটা নতুন কিছু শুনতে পাবো, একটা নতুন কিছু জানতে পারবো। তো সেই জায়গায় থেকে আমি বলবো কি যে নট সিআইডি, আসলে আপনাদের সত্যজিৎ রায়ের সেই যে গল্প, সেটাই হচ্ছে নিহার রঞ্জনের গুপ্তের যে গল্পগুলি, সেখানে দারুণ লাগে। তো শ্রোতা বন্ধুরা, আসলে আজকের টপিকটি একটু আলাদা। আমি আগে বলেছি যে আমি আসলে আজকে কথা বলছিলাম যে সুখ শান্তি কিসে। অনেক দিন আগে, ছোট থেকে আমরা যখন বড় হই, তখন একটা চিন্তা করি যে বড় কখন হব। আমরা খেয়াল করেছি সুখ পাবো, এই জন্য বড় হব। এখন ছোটরা সবসময় আমাদের উপরে এক ধরনের, আমরা বলি এটাকে নির্যাতন, মানসিক। ছোটকালে বলতাম, বড়রা বলে এটাকে শাসন। সবসময় একটা বেঁধে রাখা জীবন, একটা গণ্ডির মধ্যে জীবন, পড়ালেখা, একটা বাঁধনকে কখনো সে গণ্ডি থেকে বের হতে না দেওয়া, সে গণ্ডির মধ্যে থাকা, সবকিছু মিলিয়ে কি বলবো, মনে হতো যে কখনো বড় হব, সিনেমা দেখবো, ইচ্ছে মতন ঘুরবো, যেখানে ইচ্ছে যেতে পাবো, যার সাথে ইচ্ছে কথা বলতে পাবো, রাত 10টা পর্যন্ত বাইরে আড্ডা দিতে পাবো, ইত্যাদি ইত্যাদি। পরীক্ষা, লেখাপড়া শুরু করলাম, মনে হয় যে সুখ শান্তির যে পরীক্ষা শেষ হয়ে গেল, এখন বাইরে যেতে পারছি না, বড়রা শাসন। বড় যখন হলাম তখন মনে ছোট থাকলেই দারুণ ছিল। মনে হতো যে না, আর একটু বড় হয়ে যায়, ইনকাম করবো, বউ হবে, শান্তি আসবে পৃথিবীতে, অনেক সংসারী হব, বাচ্চা কাচ্চা থাকবে, কি শান্তি, তাই না? এবার বউ আসলো, আপনার অশান্তি শুরু হলো। একটা স্বাধীন ছিল জীবন, সেই স্বাধীন জীবনটাকে কেন নষ্ট করলাম? সেই স্বাধীন জীবনের ভয়াবহতা আপনি তখন দেখতে লাগবেন। তখন মনে হোক যে বউ, কেন বউ। এরপরে মনে হল না, বাচ্চা কাচ্চা আসুক, বউ হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে, তখন আমাদেরকে একটু তার কনস্ট্রেশন কমে যাবে। বাচ্চা কাচ্চা আসলো, এবার বউ এবং বাচ্চা দুজন মিলি বাসায় আসলেন, চাকরি বাকরি অথবা কাজ টাজ ফেলে সারাক্ষণ শুরু হলো। তো আসলে সারাক্ষণ কি এইসবই চলে? এবার শান্তি কোথায়? ইনকাম, আয়, চাহিদা, প্রয়োজন সবকিছু মেটাতে আপনার জীবন একদম তেনা। বাড়ির বউটাও বিরক্ত, কারণ সারাদিন রান্না বান্না, বাচ্চা কাচ্চা মানুষ করা, আপনি আসবেন, আপনাকে নিয়ে ব্যস্ত থাকা, সব কিছু নিয়ে সেও কিন্তু বিরক্ত। তো শান্তি কোথায়, এটুকু জানতে চাই। চলুন কে কি লিখেছেন একটু দেখতে চাই। শরীফা খাতুন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম লিখেছেন, আজকে লাইভেও নিতে পারতেন। আচ্ছা, রাজরূপক কি লিখেছেন? আচ্ছা, শরীফা খাতুন লিখেছেন কেমন আছেন আব্বাজান? অনেক ভালো আছি। নিশ্চয়ই শরীফা খাতুন ভালো আছে, এবং আজকের যে টপিক, আজকে যে বিষয় শান্তি কিসে, এটুকু জানতে চাই। নিশ্চয়ই সে লিখবেন। আর ভীষণ ভালো আছি, ভালো লাগার মধ্য দিয়েই দিন যাচ্ছে। একবার করে মনে হচ্ছে কি যে না, আমিও শান্তিতে আছি। তো আসলে শান্তি কিসে, নিশ্চয়ই আপনাদের কাছ থেকেও জানতে চাই। শাহিন আলী ছিলেন আমার সাথে, কেমন আছি লিখেছেন, ভালো আছি। এছাড়া ছিলেন রাকিবুল ইসলাম, মনের সাথে মনের মিলনকে প্রাথমিকভাবে সুখ বলা হয়। আসলে একজনের সাথে আরেকজনের মিল অনেক জটিল কথা, অনেক জটিল এবং খুব সূক্ষ্মভাবে দারুণ কিছু বুঝেন।
মনের সাথে মনের মিলনকে, অর্থাৎ আমি আমার যে মনের সাথে আমার বন্ধু হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, প্রেমিকা হতে পারে, প্রিয়তমা হতে পারে, বউ হতে পারে, সন্তান হতে পারে, নানা নানি, দাদা দাদি ইত্যাদি ইত্যাদি। ওই মানুষটার সাথে যদি আপনার মনের যে মিল আছে সেই মিলটা হয়ে গেলে দেখবেন দারুণ। আমি দেখি মাঝে মাঝে সবাই আড্ডা হয়, মানে মাঝে মাঝে আমার কলিগরা সবাই যারা আছেন তারা সবাই মিলে রান্না বান্না আমি করি, রান্না করতে ভীষণ ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে ভীষণ। তো সবাই মিলে আড্ডা হয়, সারাদিন গল্প স্বল্প চলে, সবাই খাওয়া দাওয়া করে, তখন সবার সাথে যে সবার মনের মিল এটা দারুণ। আবার কিছু কিছু জায়গা আছে তারা সারা দিন হাসাহাসি করে। তো কালচারাল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা, কিন্তু সবচেয়ে বেশি একটু গান, একটু নাচ, একটু ইত্যাদি যখন হয় তখন সবাই মিলে খুবই হই হুল্লোড় করে সময় কাটে। তখন মনে হয় কি যে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা মনের মিল আছে। সেটাই যখন, সেই আড্ডাটাই যখন ছোট হয়ে যায়, পরিবার এবং শুধু পরিবার, দুটি পরিবারই বসে আড্ডা দিচ্ছি, তখন দেখা যায় একদম ক্যাজুয়াল কথাবার্তা হয়। সেই ক্যাজুয়াল কথাবার্তার মধ্যে কিন্তু কোনো আনন্দ পাওয়া যায় না। তখন মনে হয় কি যে না, মনের সাথে যে মনের মিল সেটার মধ্যে আসলে শান্তি মেলায়। ঠিক বলেছেন। লিখেছেন রাকিবুল ইসলাম, লিখেছেন শরীফা খাতুন, আচ্ছা আর একটু একরা শুভ্র জুই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আপনার শোতে জয়েন করলাম, নিশ্চিত রূপক ভাইয়া জ্বলবে, 100% জ্বলবে। শুধু জ্বলবে না, জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ভস্ম। মানে কি বলবো, মানে একটু ফু দিলেই ছাই চারদিকে উড়ে চলে যাবে, এরকম অবস্থা হবে। আমি তো রূপককে চিনি, শুধু চিনি না, ভালোভাবে জানি, প্রাণপণ জানি। তো রূপক এখন অলরেডি চলছে, পুড়ছে, মরছে। যদি একটু ফু দিই তাহলে আগুনটা আর একটু দাও দাও করে চলে উঠবে, সেটাও আমার দেখা দিচ্ছে। লিখেছেন আজকে লাইভেও নিতে পারতেন। আচ্ছা, আজকে আপনাকে লাইভে নিতে পারতাম। আহা ভূষণ কাকা, আপনি কি আমার লাইভে বসেন? আপনি ভূষণ কাকির লাইভে বসবেন, আপনি ভাবির লাইভে বসবেন, আপনি সিরামের লাইভে বসবেন, আর আপনার পার্টনার তো আছেই, আপনি তো সবার লাইভে বসেন না। শরীফ খাতুন লিখেছেন ট্যুর থেকে কবে আসলেন? ট্যুর থেকে গত শুক্রবার চলে এসেছি। মহা ট্যুর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাহাড় আর পাহাড়, মেঘ আর মেঘ, দারুণ একটা সময়। আসলে এই সময়গুলি একটু আমার মনে হয় পরিবারের সাথে স্পেন্ড করা উচিত, কারণ এই সময়গুলি ভীষণ ভালো লাগে। ট্যুরের যে একটা দারুণ মজা থাকে সেটি একটু ট্যুরের মধ্যে বেশি পাই আমি। পরিবার নিয়ে একটু ঘোরাফেরা করা, একটু বাইরে যাওয়া, একটু সময় কাটানো। আমার মনে হয় যে শরীফা খাতুনের মতো পরিবার খুব কম দেখেছি যারা সবচাইতে বেশি ট্যুর দেয়। তাদের দেখছে বছরে 2বার 3বার 4বার 5বারও ট্যুর দেয়। ট্যুরের মধ্যে তারা যেন দারুণ কিছু মজা পায়। একরা শুভ্র জুই লিখেছেন ভাইয়া, রূপক ভাইয়া জ্বলবে, আমাদের তাতেই চলবে, ফাটিয়ে মজা করবো আজকে। থ্যাংক ইউ সো মাচ। আমিও বিশ্বাস করি যে রূপক ভাইয়ার জ্বলবে, তাতে আমাদের দারুণ অনুষ্ঠান চলবে, সেই ফাটিয়ে জমিয়ে আড্ডাটা দারুণ হবে, সেটাই বিশ্বাস আমারও বিশ্বাস। অবশ্যই যেখানে ছিলাম সুখ শান্তির জন্য কিছুদিন আগে একটা সুপ্রজির খুব মন খারাপ ছিল, কেমন যেন স্যাডি সব পোস্ট, সেই পোস্টের মধ্যেই যেন তার একটু মন টন খারাপ হচ্ছিল। তো আমার খুব জানার ইচ্ছা ছিল কি যে আসলে এত মন খারাপ কেন। তো সেই এত মন খারাপটাও আজকেও জানার ইচ্ছা আছে কি যে এই কয়েকদিনের মধ্যে চটচট করে মন খারাপ হয়ে যায় কেন। আমি খেয়াল করে দেখেছি যে আমার মন খারাপ হয়, সবচেয়ে মন খারাপ হয় চুলবুলির আম্মু নামে একজন আছেন, সে কোনো কারণবশত আমার উপর বিরক্ত যদি হয়ে যায়, আমার সোজা সরল একটা বিষয়কে সে তেড়া বেঁকা দিকে নিয়ে রেগে যায়, তখনই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার কিছু খুব ক্লোজ, একদম খুব ক্লোজ বন্ধু আছে, যে বন্ধুগুলা মানে মাঝে মধ্যে অ্যাভয়েড করে, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কখনো যদি একটু সময় চাই, একটু ঘোরা, একটু খাওয়া, একটু চা খাওয়া, একটু আড্ডা দেওয়া দিনে, তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই দুটো ছাড়া তেমন আমার কখনো মেজাজ খারাপ হয় না। আর সবচেয়ে মেজাজ ভালো থাকে রান্না করতে। আমি রান্না বান্না করছি, আমার একটা রান্নাঘর থাকবে, একদম খোলামেলা রান্নাঘর, আমি রান্না করছি, সবাই দেখছে, বিভিন্ন ধরনের মজার রান্না হচ্ছে, সবাই গল্প করছে, বিভিন্ন ধরনের গল্প, কিন্তু সেই গল্পের মধ্যে কোনো নেগেটিভ থাকবে না, মজার গল্প থাকবে, তাদের সবার আড্ডা থাকবে এবং সবাই বসে খাচ্ছি সারাদিন। সকালবেলায় সবাই মিলে আড্ডা দেওয়া শুরু করলাম, আড্ডা দেওয়া শুরু করার মধ্যেই একটা কফি, সাথে হালকা কিছু ভাজাভুজি খাবার, দুপুরবেলা হয়তো দারুণ কিছু খাবার, বিকেলবেলা হয়তো আবার ভাজাভুজি, ওর সাথে কফি, চা ইত্যাদি। এই যে সারাদিন রাত 8টা 9টা 10টা পর্যন্ত পিকনিকের মতো খাবার দাবার। একটা আন্টি আছে, খালাম্মা আছে, সবাই অনেক কিছুর মধ্যে দিয়ে গোটা পরিবারের ছেলে মেয়েরা থাকে মাঝে মধ্যেই, তো বিভিন্ন ধরনের আড্ডার মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু দারুণ লাগে। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন কেউ আমার হাতে রান্না খেয়ে, যে কোনো ধরনের রান্না খেয়ে বলে দারুণ হয়েছে বা খেতে ভালো লাগছে, বা একটা
ক্যাফে দিয়ে দেন না, তো এইটা শুনতেই ভালো লাগে, ক্যাফে দেওয়ার সাহস হয় না। তো এটার মধ্যে যে একটা শান্তি আছে দারুণ, সেটার মধ্যেই কিন্তু আমি দারুণ সুখ খুঁজে পাই, এটা হচ্ছে বড় বিষয়। একটু দেখতে ইচ্ছে করছে, লিখেছেন জমির উদ্দিন, লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, কেমন আছেন আপনি? আমি যুক্ত হলাম কাপাসিয়া কাটাখালী রাজশাহীতে। থ্যাংক ইউ সো মাচ, অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনলাইনে যুক্ত হয়েছেন। কাপাসিয়া রাজশাহী খুব বেশি দূর না, কিন্তু তারপরে দূর। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জানতে চাই যে আপনার সুখ কিসে, আমি আজকে আবারও বলছি সুখ কিসে, শান্তি কিসে, আপনি আসলে সুখ কিসে পান সেটুকু জানতে চাই। সুখের নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, সুখ এক এক জায়গায় এক এক রকম, মানসিকতা, পরিবেশ, পরিস্থিতির কাছে মানুষগুলোর আচরণের উপর ভিত্তি করে সুখের ধরন পরিবর্তন করা হয়, অনুভূতিগুলো সুন্দর হবে এক এক পরিবেশে এক এক রকম। ঠিক বলেছেন। আমি যদি আমার ছোট্ট জীবনে ছোট ছোট জায়গায় যদি সুখের কথা বলি, তো আমি খুঁজে দেখেছি যে হয়তো আমি কোনো একটি অফিসে গেছি, তো সেই অফিসের অনেকগুলি কলিগ আছে, অনেকগুলো মানুষ আছে, তারা দেখার পরে একটা সুন্দর করে স্মাইল, মানে চেহারার মধ্যে হাসি, একটু জিজ্ঞাসা করে শুভ্রদা কেমন আছেন, কখন আসলেন, এই বসেন, চা খান ইত্যাদি, একটু গল্প করা, আজকের কি খবর, জাস্ট 30-40 সেকেন্ড কথা বললেই দারুণ লাগে। তারপর তাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল, হয়তো অন্য কেউ কথা বললো। এই যে এটার মধ্যে একটা কি বলবো, এটা হচ্ছে ফর্মালিটি বলি আমরা, ফর্মালিটি, সেই ফর্মালিটির মধ্যে যে কি একটা শান্তি আছে সেটা আমি বুঝতে পারি। আবার অনেকে দেখি কি যে আমরা হয়তো কারো বাসায় বেড়াতে গেলাম, দেখা যাচ্ছে একজন কথা বলছে, যার বাসায় গেলাম সেখানকার যিনি মুখ্য ভূমিকা আছে তিনি কথা বলেন, বাকি কেউ কথা বলছে না, নিজের মতো করে চলে গেলো। অথবা আমার নতুন একটা বন্ধু নিয়ে হাঁটাহাঁটি করছি বা যাচ্ছি, আমার অন্য বন্ধুরা একটু মুখ ঘুরিয়ে কথা বলছি না, মোবাইল দেখছি, মোবাইল দেখা নিয়ে ব্যস্ত, বা রাস্তায় হাঁটতে চলে গেলো বা ইত্যাদি সমালোচনা করলো, তখন কিন্তু একটা দারুণ অশান্তি লাগে এবং বিরক্ত লাগে। সেই জায়গাগুলি একটা অশান্তির কারণ হতে পারে, কিন্তু সুখের জায়গাগুলি এটা একটু দেখতে চাই। একটা জুই লিখেছেন গতকাল অনার্স এক্সাম শেষ হয়ে গেল, এরপর কি করবো এগুলো নিয়ে প্রচুর ডিপ্রেশন কাজ করছে, মূলত এগুলো নিয়েই একটু মন খারাপ, বিভিন্ন আজে বাজে চিন্তা ভাবনা কাজ করে, এ আর কি, তেমন কিছু না। অনার্স পরীক্ষা শেষ হয়ে গেছে, তার মানে তো একদম শান্তি, পৃথিবীতে এর মতো এর চাইতে শান্তির কিছু নাই। পরীক্ষা শেষ, এখন চিল, জাস্ট চিল, বিন্দাস, যা ইচ্ছে তাই করতে পারি, যা ইচ্ছে বেলা 11টায় ঘুম থেকে উঠতে পারি, রাত 2টায় ঘুমাতে পারি, সারাদিন না খেয়ে থাকতে পারি, সন্ধ্যায় একদম নদীর ধারে সূর্যটা ডুবা দেখতে পারি, 8টা পর্যন্ত বসে থাকতে পারি, বৃষ্টিতে ভিজতে পারি, কত কি ভাবার তো অনেক কিছুই আছে, কিন্তু এগুলো হচ্ছে চিল। এখন তো সময় আরো মজার, আম খেতে পারি, আম কুড়াতে যেতে পারি, গাছ লাগাতে পারি, রোদ্রে একদম ঘেমে একবারে মচমচে হয়ে যেতে পারি, আরো কত কি পারি না। কিন্তু পরীক্ষা আছে, কত চিন্তা, কোনো অসুখ বাঁধানো যাবে না, কোনো সমস্যা হতে দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এখন তো কিছুই নেই, জীবনের কোনো নিয়ম কানুনই থাকবে না। আর যেহেতু অনার্স পরীক্ষা, আর তো মাত্র একটা মাস্টার্স, সেটার জন্য প্রস্তুতি নিতে পারি। লিখেছেন মারুফ ভাই, আসসালামু আলাইকুম, একটু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুখ শান্তিতে থাকে তারাই যারা দিনে আনে দিন খায়। মধ্যবিত্ত পরিবারের মধ্যে সুখ শান্তি বেশি রয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার, আচ্ছা একটু আল্লাহ তাআলা একমাত্র নিয়ামত। মানুষ বিজ্ঞানী হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী তারাই সুখী যাদের অল্প সম্পদ, অল্প আয়, তারা এই দুনিয়াতে বেশি সুখী রয়, এটাই বাস্তবতা দাদা। আমিও বিশ্বাস করি যে দিন আনে দিন খায় তারা আসলে সুখী। এত কিছু চিন্তা করতে হয় না, এত কিছু প্রয়োজন হয় না, এত কিছু নিয়ে ভাবতে হয় না, এত কিছু নিয়ে ভাবার কিছু নেই। কেন ভাবার কিছু নেই? যে কালকে কত টাকা আসবে, তাই আমিও এটা নিয়েই ভাবি যে পৃথিবীতে মানুষ ব্যতীত সম্পদের পাহাড় আর কোনো কিছুতেই গড়ে না। পৃথিবীতে মানুষ ব্যতীত, আমি সবসময় বলি এই কথাটাই, যে পৃথিবীতে শুধু মানুষ সম্পদ গড়তে চায়। আমার অনেকগুলো বাড়ি থাকবে, আমার অনেকগুলো ঘর থাকবে, ঘরে শোয়ার মানে অনেক জায়গা থাকবে, অনেক লাক্সারিয়াস জিনিসপত্র থাকবে। বাকি পৃথিবীর সমস্ত কিছু, যত প্রাণী আছে এই পৃথিবীময়, যতগুলি প্রাণীকুল আছে, সবাই শুধু আগামীকাল আমি কি খাবো, খাদ্যের খোঁজে বের হয়, আর কোনো কাজ নেই, বাকি কোনো কাজ নেই। আমি একটা ছোট্ট গল্প দিতে চাই, সুখ কি জিনিস। আমি কোথাও গল্পটা যেন পড়েছিলাম, কোথায় গল্প পড়েছি মনে নাই। রূপক ভাইয়া কোথায় আশেপাশে একটু নড়ে চড়ে বসেন তো, একটু খেয়াল করেন পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে কিনা। কখনোই না। আমি দুজন মানুষকে চিনি এদের মতো স্বার্থপর, মানে একটু যদি অন্যভাবে বলি ধান্দাবাজ,
আমি কোথাও দেখিনি। এক নূপুর আর এক রূপক, তারা এসে তুমি কোনো প্রোগ্রাম করছো সেখানে তারা শুধুমাত্র এসে ঢু দিবে, ঢু দিয়ে একটা দুইটা কমেন্টস করবে, তারপরে বসে বসে মোবাইলে রিলস দেখবে, কিন্তু তোমাকে কখনোই ইনক্রিজ করবে না, এগিয়ে নিয়ে যাবে না। তাদের এইটা দারুণ, আমি এই দুজন মানুষকে সবচেয়ে বেশি দেখেছি। হ্যাঁ, কিন্তু অন্যের বেলায় প্রত্যাশা অনেক, আমাকে ভালোবাসতে হবে, আমাকে খাওয়াতে হবে, আমাকে নিয়ে ঘুরতে হবে, আমাকে নিয়ে বসতে হবে, আমাকে কমেন্টস করতে হবে, আজকে কী নিয়ে কথা বলবো সেটা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এটা বুঝতে পারছি না, এটা নিয়ে বুদ্ধি দিতে হবে। কিন্তু তাদেরকে তুমি তোমার প্রয়োজনে তোমার রেটি কোনোভাবেই পাবে না। যাই হোক, একটা গল্প বলি। গল্পটা আমি এই জন্য বলছি কি যে একটা দ্বীপ ছিল অনেক দূরে, সমুদ্রের একদম অনেক ভেতরের দ্বীপ। সেই দ্বীপটাতে অনেক জেলে বসবাস করতো, বেশিরভাগই জেলে, ছোট দ্বীপ, খুব বেশি বড় না, হয়তো 1-1,500 বা 2,000 মানুষ, কিন্তু এই 2,000 মানুষই জেলে। তাদের জীবনযাত্রা খুব সুখের, খুব মজার। একদিন শহর, মানে একটা বড় শহর থেকে বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল মালিক, অনেক বড় লোক, পরিবার নিয়ে বেড়াতে গেছেন সেই দ্বীপে। হয়তো 5 দিন 7 দিন 10 দিন কাটাবেন, তাদের সাথে সময় কাটাবেন। তো তাদের সাথে সময় কাটতে কাটতে তিনি একটা জিনিস খেয়াল করলেন যে এই দ্বীপে যারা বসবাস করেন, যে 1,500-2,000 মানুষ, বেশিরভাগই মানুষ একটু অলস। মানে তারাকে দেখা যায় দুপুরের পর থেকে তারা বসে থাকে, বিভিন্ন ধরনের হয়তো টিভিতে কিছু দেখে, অথবা রেডিওতে গান শুনে, অথবা বিকেলবেলা চা খায়, অলস টাইম কাটায়, সন্ধ্যার পর বসেই থাকে। তার কাছে মনে হয়েছে যে এরা তো অলস, এদেরকে একটু বুদ্ধি দেয়। তিনি তাদের মডেল এবং অনেককে নিয়েই বসেছেন, বসে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা এই যে অফুরন্ত সময় পান, আপনারা সবাই ভোর রাতে ওঠেন, ভোর রাতে মাছ মারতে চলে যান, তারপরে 11-12টার মধ্যে চলে আসেন, তারপর থেকে খাওয়া দাওয়া গোসল ফসল করে ফ্রি হয়ে একদম 2টা থেকে একদম বসে থাকেন রাত ভর। তো এই সময়টাতে কাজে লাগাতে পারেন। তো সবারই প্রশ্ন, তাই তো, কি কাজে লাগাতে পারি? তিনি তখন অনেকগুলি বুদ্ধি দিলেন। শোনেন, আপনারা একটু সময় বেশি দিবেন, দিয়ে মাছ ধরবেন, সেই মাছগুলোকে শুটকি বানাবেন, শুটকি বানিয়ে এটা শহরে বিক্রি করবেন। শহরে বিক্রি করার পরে টাকা আসবে, তো আর্ন হবে, যেহেতু টাকা, তখন টাকা তো প্রয়োজন বেশি। তারপরে টাকা কোনো জমা আছে? সবাই বলছে না, আমাদের তেমন কোনো টাকা জমা নাই, প্রতিদিন মাছ টাছ আনি, বিক্রি করি, যেটুকু প্রয়োজন মাছ খাই, বাকিটা বিনিময় করে নিই, অন্য খাদ্য সংগ্রহ করার জন্য বিনিময় করে নিই, এইটুকুই। তো যে এটা কোনো জীবন হলো? তাহলে কি করতে হবে? এই শুটকি আপনি বিক্রি করবেন, বিক্রি করে একটা বড় নৌকা করার চেষ্টা করবেন। তারা বললেন আচ্ছা ঠিক আছে, নৌকা করলাম। সুন্দর সুন্দর বড় বড় নৌকা করবেন, সেই নৌকা দিয়ে আরো ভালো জাল, যাতে আরো বেশি মাছ ধরতে পারেন। তিনি দেখেছেন সেই দ্বীপের আশেপাশে প্রচুর মাছ হয়, তা আরো বেশি মাছ ধরবেন। তারা বেশি মাছও ধরে নিয়ে আসে না, একটা পর্যাপ্ত পরিমাণে ধরে, তারপরে না। এখন মডেল থেকে শুরু করে সবাই আবার জিজ্ঞাসা করছেন তারপরে কি করব? তখন তিনি বললেন কি যে নৌকা এবং মাছ নিয়ে সে শুটকি করবেন, সে শুটকি শহরে বিক্রি করবেন, তার তো অনেক টাকা ইনকাম হবে। যে হ্যাঁ, অনেক টাকা ইনকাম হবে। যে তারপরে আপনাদের এখানে শুটকি প্রক্রিয়াজাতকরণের জন্য একটা কোম্পানি বসাবেন, ছোট্ট একটা মেশিন টেশিন নিয়ে আসবেন, বসাবেন, তারপরে সেটাকে প্যাকেটজাত করবেন, তারপরে গোটা বিশ্বে, তারপরে তো অনেক টাকা হবে, বাড়ি করবেন সুন্দর সুন্দর, আপনাদের এখানে অল্প খড় দিয়ে বাড়ি করা, সেটাতে তারপরে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যাবেন। সেটা তো ঘুরতে যাব, কেন ঘুরতে যাব? তখন তুই বলে এই যে 3 দিন 4 দিন 5 দিন বসে থাকছি, আমি এসে আপনাদের সাথে সময় কাটাচ্ছি, সেটাই। তখন মডেল মাথা বসে সবাই বললেন যে আপনি কি এই টাকা ইনকাম করছেন? হ্যাঁ। তারপরে ঘুরতে আসছেন? হ্যাঁ। যে আমরা তো প্রতিদিনই এই কাজ করি, তাহলে আবার এতদিন ধরে টাকা ইনকাম করে কিছু করার দরকার কি? তখন তিনি বুঝতে পেরেছেন তাই তো, এতদিন সম্পদ গড়ে এই 5 দিনের জন্য ঘুরতে আসার দরকার কি? তার পুরো জীবনটাই তো এরকম ঘোরার সাথেই কাটছে। সে সকালবেলা খাদ্য জন্য যায়, দুপুর হতে খাদ্যের আয়োজন হয়ে যায়, বিকেলবেলা সবাই মিলে সমুদ্রে হাওয়া, টিভি দেখা, একটু সময় কাটা, সূর্য ডোবা দেখা, গল্প, সুন্দর সুখী জীবন। সুখের সংজ্ঞা হচ্ছে খুব কঠিন জিনিস। চলুন আর কি লিখেছেন একটু দেখি। লিখেছেন রূপক ভাইয়া কোথায় আছে, আশেপাশে থাকলে একটু নড়ে চড়ে বসেন না। রূপক ভাই আমি আগেই বলেছি। রীতা খাতুন লিখেছেন সাথে আছি, কেমন আছেন? জি দাদু ভাই। রীতা আপু অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? পিচ্ছি কেমন আছেন? অনেকদিন আড্ডা হয়নি। আবারও বলছি, আপনি তো একদম ডুব মেরে বসে আছেন, মাঝে মধ্যে ডুব দেন, বুঝি না। ভাই কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আর সুখ কি এটুকু জানতে চাই। শ্রোতা বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি আজকে, কিন্তু সময় চলে গেছে দেখতে দেখতে। আমি যদিও বলেছিলাম যে আমি 22-23-20 পর্যন্ত থাকবো, তারপর 22-23 আর 2 মিনিট হয়তো থাকবো।
অনেক বকবক করে ফেলেছি, আর আজকে করতে চাইছি না। আমি যে বিষয়টি নিয়ে বলতে চেয়েছিলাম সে বিষয়টি একটু শেষ করতে চাই। এই যে গল্পের মধ্যে দিয়ে আমি একটা জিনিস সবসময় খেয়াল করেছি, আজও বলছি, সুখ হচ্ছে আপনার প্রিয় মানুষটার কাছে তার মতের যে আপনার সাথে তার মতের যে মিল নেই, সেটা হচ্ছে একটা বড় সমস্যা। মাথায় রাখবেন, সে কি করতে চায়, কি করে, কি খেলে শান্তি পায়, কি কথা বললে শান্তি পায়, আপনাকে এগুলো খেয়াল করতে হবে। ঠিক তেমনি আপনার অপোজিটে যে মানুষটা আছে সেটার দিকে আপনাকে দুজন দুজনের যে প্রায়োরিটি সেগুলিকে সম্মান করবেন, দেখবেন কি যে আপনারা ভীষণ সুখী আছেন। সেটি পরিবারের আব্বা আম্মা হোক, বা ভাই বোন হোক, বা স্বামী স্ত্রীর জীবন হোক, বা সন্তানের সাথে জীবনযাত্রা হোক। আপনি খেয়াল করে দেখবেন কি যে আপনার অপোজিটের মানুষগুলো আপনার কাছে কি চাই, সেটা আপনার দেওয়ার সাধ্য আছে কিনা। আপনি তাদের কাছ থেকে কি চান সেটা তাদের দেওয়ার সাধ্য আছে কিনা, সেইটার উপরে ডিপেন্ড করে দেখবেন অনেক অনেক সুখে থাকবেন। 1 নম্বর। 2 নম্বর, জীবনে অনেক টাকা আয় করতে হবে কোনো কথা নেই, আপনার প্রয়োজন কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে আসলে এগিয়ে যাবেন। সম্পদ মানুষজন করবে, সম্পদের পাহাড় হবে, সব কিছু ফেলে যেতে হবে। আপনার সন্তানকে যদি আপনি সম্পদ দিয়ে যান, সে তার পরবর্তী জেনারেশনকে সে বসে খাবেন, এবং সে কঠিন কঠিন মুহূর্তগুলোকে ফেস করতে পারবেন না। এটি একটি কঠিন জায়গা। তো প্রত্যেকটি মানুষ একটা সহজ সরল জীবন, উৎপাদন, একেবারে অন্যের বদনাম কখনোই করবেন না, কোনো দিনও না। অন্যের বদনাম বা অন্যকে নিয়ে সমালোচনা বা অন্যর সমালোচনা করে কারোর কাছে ভালো হওয়া, এই জিনিসটা থেকে নিজেকে সব সময় দূরে রাখবেন। দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে। আর আপনার আশপাশে যারা আছে প্রত্যেকটা মানুষের প্রতি আপনার সহানুভূতিশীল, আর হাসি দিয়ে আপনার দিন শুরু হবে। যাই করেন, যেভাবেই করেন, অন্তত একটু কথা বলবেন তার সাথে, একটু হাসি দিয়ে 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলবেন। হ্যাঁ, তার সাথে হাসি দিয়ে কথা বলবেন। একটু কথা যদি বলেন, দেখবেন যে সেই মানুষগুলি আপনার সান্নিধ্যে থাকবে, জীবনটা দেখবেন অনেক শান্তিতে আছেন। তো শ্রোতা বন্ধুরা, সুখ শান্তি হচ্ছে টাকাতে না, সুখ শান্তি হচ্ছে আপনার আশপাশের মানুষগুলোতে। তো সবাই ভালো থাকবেন, থাকবেন নিরাপদে, সুখ খুঁজে নেবেন অন্যকে সুখ দেওয়ার মধ্যে দিয়ে। সুখ কখনোই আপনি পাবেন না যদি অন্যের কাছ থেকে সুখ চান। আপনি সুখ অন্যকে দিবেন, দেখবেন আপনি অটোমেটিকলি সুখ পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। হ্যাভ এ সুইট ড্রিম। গুড নাইট।